আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 3-এর এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এই ম্যাথটা আমি জানি অনেকে আপনারা খুব ভালো মতো পারেন, অনেকে আবার ফাম্বল করেন। এবং আপনারা যারা পরীক্ষার্থী আছেন, সেটা ২৬ হোক, ২৭ হোক, পরবর্তী আগত ২৮, ২৯ যারাই হোক না কেন, অধ্যায় 3-এর এই প্রাস রিলেটেড ম্যাথগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এটা আপনার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সো আসেন আজকে আমরা এই ম্যাথটা কিভাবে ক্র্যাক করতে হয় এবং এটা কিভাবে সুন্দর মতো অ্যান্সার করতে হয় এটা নিয়ে আলোচনা করব। এবং ফিজিক্সের ক্ষেত্রে আপনারা অনেকে অনেক প্রসেসে ম্যাথ করে থাকেন, করে থাকেন, বাট সবথেকে বেটার অ্যাপ্রোচ কি জানেন? ফিজিক্সে কোশ্চেন আগে না পড়ে উদ্দীপকে কি দেওয়া আছে, কি ক্লু দেওয়া আছে, এগুলো আগে বের করে ফেলা। এটা যদি আপনি আগে বের করে ফেলতে পারেন তাহলে কোশ্চেন ওয়াইজ আপনাকে অ্যান্সার করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো চলেন আগে কোশ্চেনে কি দেওয়া আছে সেটা আমরা আলোচনা করি। এখানে কি দেওয়া আছে দেখেন, আমাদের ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায়। সো ব্যাট দিয়ে কি করা হয়েছে? বলকে আঘাত করা হয়েছে। মনে করেন এইটা হচ্ছে আমার একটা ক্রিকেট খেলার মাঠ, এইটা হচ্ছে আমার একটা ক্রিকেট খেলার মাঠ, ঠিক আছে। রিপন কি করছে? সুন্দর মতো ব্যাট দিয়ে বল আঘাত করছে। আঘাত করার পর বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। আঘাত করার পর বলটি বলেন তো কত মিটার বেগ প্রাপ্ত হয়েছে? আমার 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে এবং সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। এইটা হচ্ছে অনেক বড় একটা ক্লু। এই জিনিসটা অনেকে আপনারা বুঝেন না। সো দেখেন, আমার যেহেতু এইটা বলকে আঘাত করা হয়েছে কত, 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে। সো আমি এখানে একটা বল আঁকি। এখানে একটা মনে করেন আমি বল দিলাম। ওকে, এই বলকে মনে করেন আমার 30 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর আঘাত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে। এবার কথা হচ্ছে আঘাত যে করা হয়েছে এখানে তো একটা নির্দিষ্ট কোণ করা হয়েছে, তাহলে কোণের মান কত? কোণের মান এইটা হবে থেটা পরিমাণ কোণ, ঠিক আছে। কিন্তু এখানে থেটা পরিমাণ কোণ কোনো জায়গায় বলা আছে? না, থেটা পরিমাণ কোণ কিন্তু কোনো জায়গায় বলা নাই। বাট থেটা পরিমাণ কোণ বের করার জন্য তারা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লু দিছে। এই দেখেন কি দেওয়া হয়েছে? সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব। সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব আসলে কোন কোন কত ডিগ্রি কোণে বলকে নিক্ষেপ করলে আমার অতিক্রান্ত হয় সেটা এখন আপনাকে বের করতে হবে। আপনারা সবাই জানেন যে এক এক্স অক্ষ বরাবর, এরকম এক্স অক্ষ বরাবর যদি আপনি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে চান, আপনার কোণের মান কত ডিগ্রি হইতে হবে? আপনার কোণের মান হইতে হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড 45 ডিগ্রি কোণ। বুঝতে পারছেন? এবার অনেকে বলতে পারেন ভাই 45 ডিগ্রি কোণ কিভাবে বুঝলেন? আসেন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি। এই প্র্যাকটিক্যাল দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সো মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের প্রাসের একটা ভালো একটা বুঝার জন্য সিমুলেশন, ঠিক আছে। এই সিমুলেশনটা একটু গভীর মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আমরা আসলে তিনটা কোণ নিব। একটা হচ্ছে 45 ডিগ্রি নিব, একটা হচ্ছে 45-এর উপরে একটা নিব, আর 45-এর নিচে একটা নিব। সো আমি আগে নেই একদম পারফেক্ট, এই দেখেন 45 ডিগ্রি কোণ নিছি। ওকে, 45 ডিগ্রি কোণ নেওয়ার পরে এটাকে ফায়ার করছি। ফায়ার করার পর দেখেন আমার বলটা কিন্তু ঠিক এইখানে অতিক্রম করছে বা এইখানে এসে পতিত হয়েছে। তাহলে দেখেন সে এক্স অক্ষ বরাবর কত মিটার ডিস্টেন্স অতিক্রম করছে? 15 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। বুঝেন, 45 ডিগ্রিতে আপনি যদি ফায়ার করেন বলটাকে, সে 15 মিটার ডিস্টেন্স অতিক্রম করতেছে। এবার আমি কি করতেছি? 45-এ একটু বেশি নিচ্ছি। 45-এর বেশি মানে মনে করেন আমি 60 নেই, ঠিক আছে। 60-তে ফায়ার করি। দেখেন 60-তে যখন ফায়ার করতেছি আপনার ফায়ারটা কোথায় এসে পড়লো? এখানে এসে পড়লো। এটা ছিল 45-এর জন্য। 60-তে 60 ডিগ্রি কোণে ফায়ার করলে আমার বলটা এখানে এসে পড়ছে। আমি যদি আরেকটু বাড়াই নিই, ধরেন আমি আরেকটু বাড়াই নিছি, কত মনে করেন 75 নিছি। 75 নিছি, ফায়ার করলাম, দেখেন কোথায় পড়তেছে। দেখেন কিন্তু সর্বোচ্চ কিন্তু এখনো 45 ডিগ্রি কোণ। বুঝছেন, সর্বোচ্চ কিন্তু আমার এখনো 45 ডিগ্রি কোণ। এই দুইটা কিন্তু এখনো ওই 45 ডিগ্রি কোণকে এক্সিট করতে পারে নাই। এবার দেখেন আমি 45-এর কম নিব।
মনে করেন আমি 30 নিব। দেখেন আমি যদি 30 নেই, এই হালকা ডিপ কালারের দাগটা ছিল কিন্তু 45 ঠিক কাছাকাছি এসে পড়ছে 30, কিন্তু 30 ডিগ্রি কোণে আপনি কিন্তু 45 ডিগ্রি কোণকে এক্সিট করতে পারেন নাই, এখনো 45 ফার্স্টে হয়েছে। আমি আর একটু কমাই নেই, দেখেন এখনো 45কে এক্সিট করতে পারে নাই। তার মানে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব, দেখেন তো আনুভূমিক দূরত্ব মানে কি, এই এক্স অক্ষ বরাবর দূরত্ব, এই এক্স অক্ষ বরাবর দূরত্ব সর্বোচ্চ পাইতে হইলে আপনাকে কত ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে, 45 ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে। দেখেন আমি এতগুলা কোণে 45-এর উপরে নিছি, উপরে মানে 45 থেকে বেশি পরিমাণ কম নিছি, 45 থেকে কম পরিমাণ কম নিছি, তারা কিন্তু কোনো জায়গাতেই 45কে আনুভূমিক দূরত্ব দিয়ে বিট করতে পারে নাই। বুঝা গেছে? তার মানে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব বলতে থিটার মান 45, এটা বুঝা গেছে? ওকে, সো এখানে থিটার মান কত দিছি আমি, 45 ডিগ্রি নিছি। গেল, সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে। এবার কথা হচ্ছে বলকে যখন আমি এখানে এই মনে করেন আপনি দাঁড়ায় রইছেন, বল আসলো, আপনি এই বরাবর হিট করলেন, আপনি যে হিট করতেছেন, আপনি কত 30 মিটার পার সেকেন্ড বেগে হিট করতেছেন এবং সর্বোচ্চ আণবিক দূরত্ব অতিক্রম করাইতে হবে, তার মানে 45 ডিগ্রি কোণে, 30-45 ডিগ্রি কোণ হিট করলেন। এখন আপনি হিট করার সাথে সাথে আপনার পাশে থাকা একজন ফিল্ডার ওই বলটাকে ধরার জন্য দৌড় স্টার্ট করতে পারে। কথা বুঝেন? কিন্তু আপনার পাশে থাকা একজন ফিল্ডার ওই আপনার করা হিট বলটা, যে আপনি যে বলটা হিট করছেন ওইটা ধরার জন্য দৌড় স্টার্ট করতে পারে। কিন্তু এরকমও তো হইতে পারে মাঠের কর্নার, যারা হচ্ছে অ্যাটলিস্ট ক্রিকেট খেলা একটু মানে খেলেন নাই, অ্যাটলিস্ট দেখছেনও, ফিল্ডার যে বাউন্ডারি লাইন থেকেও দৌড়ায় আসতে পারে সে বলটাকে ধরার জন্য। বুঝেন? এখানে কিন্তু কোনো জায়গায় ইন্টেনশন বলে নাই যে বাউন্ডারি লাইন থেকে ধরার জন্য স্টার্ট করছে নাকি হচ্ছে ফিল্ডারের পাশ থেকে দৌড়টা স্টার্ট করছে বলটাকে ধরার জন্য। সো যেহেতু কোনো কিছু বলে নাই, আমরা আমাদের সুবিধার জন্য ফিল্ডারের পাশ থেকেই ওই বান্দাটা দাঁড়ায় ছিল, ওই বান্দা ওই বলটাকে ধরার জন্য সে দৌড় স্টার্ট করছে, এটা বুঝেন। সো এখানে আমার এই ফিল্ডারের পাশে মনে করেন এই বলের পাশেই হচ্ছে আমার এই মানুষটা ছিল। এই মানুষটা কি করছে, এই মানুষটা এই যে বলটা যাচ্ছে, বলটা কিভাবে যাচ্ছে দেখেন, এরকম ভাবে যাচ্ছে না, এই যে এরকম, ঠিক আছে, এরকম ভাবে বলটা যাচ্ছে। তো সো এইটা মনে করেন আমার স্টার্টিং পয়েন্ট, এইখানে মনে করেন আমার ফিনিশিং পয়েন্ট, ঠিক আছে। এটাকে আরেকটু আমি বাড়াই দেই, এটাকে আমি আরেকটু বাড়াই দিলাম, ওকে। সো এইটা হচ্ছে আমার ফিনিশিং পয়েন্ট। এখন এই বান্দা এই বলের পাশ থেকে দৌড়টা স্টার্ট করছে, এই পয়েন্টে যে বলটা পড়বে, বলটা মাটিতে পড়ার আগেই সে ক্যাচটা লুফে নেওয়ার জন্য, এবং এখানে বলে দেওয়া আছে কত, সে বলটা ধরার জন্য আমার 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়টা স্টার্ট করছে, অর্থাৎ এই বান্দা আমার দৌড়টা দিছে কতটুকু, 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং সে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। মানে এই বলটাকে ধরার জন্য সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বাবা, 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। এ মেনলি এখান থেকে যাত্রা স্টার্ট করে এই পর্যন্ত সে 40 মিটার দূরত্ব অতিক্রম করছিল। এবার বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচটা ধরতে পারবে নাকি, এবার এখানে একটা ভ্যারিয়েবল কাজ করে। ক্যাচ ধরতে পারা, বলটাকে আপনি নিক্ষেপ করছেন, বুঝছেন, কিন্তু বলটাকে আপনি হিট করছেন, সাথে সাথে এই ফিল্ডার দৌড় স্টার্ট করছে, ক্যাচটা তাহলে কতক্ষণ হবে বা ক্যাচটা কিভাবে আপনি ধরতে পারবেন? বলটা মাটিতে পড়ার আগেই এই ফিল্ডার যদি যেই পয়েন্টে বলটা পড়তেছে ওই পয়েন্টে দাঁড়ায় থাকতে পারে, ওই পয়েন্টে দাঁড়ায় থাকতে পারে, তাহলেই ক্যাচটা ধরা পসিবল হবে। তার মানে দেখেন তো, বলটা যে আমার এরকম ভাবে ট্রাভেল করতেছে, এই যে আকাশে উঠলো, উঠে আবার মাটির দিকে পড়া স্টার্ট করছে, তার জন্য কি একটা টাইম লাগছে না? বুঝেন, তার জন্য কি একটা টাইম লাগছে না? তার মানে আমার মনে করেন বলটা আপনি হিট করছেন এ পয়েন্টে, বলটা এসে পড়বে আমার বি পয়েন্টে, তার মানে এ থেকে বলটাকে বিতে যেতে হলে কি একটা পর্যায়কাল লাগছে না? একটা পর্যায়কাল লাগছে। তার মানে এ থেকে বিতে যেতে এই বলটার কি লাগছে, একটা পর্যায়কাল লাগছে বা একটা টাইম লাগছে।
এই পর্যায়কাল সময়ের মধ্যে আমার এই মানুষটা যদি এই পয়েন্ট থেকে এই বি পয়েন্টে চলে যেতে পারে, বুঝছেন, এই বলের পর্যায়কালের মুহূর্তের মধ্যে বা এই পর্যায়কালের থেকে টাইমের মধ্যেই বা কম সময়ের মধ্যে, যেটাই বলেন, এই এ থেকে বি পয়েন্টে তার যতটুকু পর্যায়কাল লাগতেছে এর মধ্যে যদি এই বান্দাটা এখান থেকে এই বি পয়েন্টের মধ্যে চলে আসতে পারে, তাহলে কি হচ্ছে, মানুষটা বলটাকে ধরতে পারবে না। ওকে, এইটাই হচ্ছে এখন আমাকে বের করতে হবে। সো কিভাবে বের করি দেখেন, এখন আমি আগে বের করতে চাচ্ছি এ থেকে বি তে বলের পর্যায়কাল কত। বলটির ক্ষেত্রে পর্যায়কাল টি ইকুয়ালস টু, পর্যায়কালের সূত্র কি বলেন তো, 2v0 sin থিটা বাই জি। এবার বলেন তো 2 তো 2ই আছে, v0 কত দেওয়া আছে দেখেন 30 মিটার পার সেকেন্ড, 30 sin থিটা, থিটার মান কত 45, তার মানে আমার sin 45 ডিগ্রি, আর জি এর মান হচ্ছে আমাদের 9.8। সো আমি একটু ক্যালকুলেট করি, যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু v0 হচ্ছে 30 ইন্টু সাইন 45 ভাগ 9.8, আমার আসতেছে হচ্ছে 4.329 এত সেকেন্ড। ঠিক আছে, তার মানে বলটা আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এভাবে উড়ে যে যাচ্ছে, এই উড়ে যেতে আমার মোট টাইম লাগতেছে ভাইয়া 4.329 এত সেকেন্ড। আচ্ছা, এবার আপনি এই 4.329 সেকেন্ডের মধ্যে আমার এই মানুষটা যদি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে পারে, আমার এই এত সেকেন্ডের মধ্যে যদি আমার এই মানুষটা এখান থেকে এই বি পয়েন্টে চলে যেতে পারে, তাহলেই সে বলটাকে ধরতে পারবে। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া এ যদি নাজমুল ইসলাম শান্ত হয় তাহলে তো হচ্ছে লোপ্পা ক্যাচও ফেলে দিবে হাত থেকে। না, ওটা আমরা যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি, আমরা ধরে নিতে পারি যে এই বান্দা এই 4.329 সেকেন্ডের মধ্যে যদি বি পয়েন্টে যেতে পারে তাহলে তার হাত থেকে বলটার ফসকাবে না, সে মোটামুটি ম্যাক্সওয়েলের মতো ক্যাচ ধরে নিতে পারবে। ওকে, সো এবার আপনি দেখেন এখানে আমি এই যে মানুষটা বের করতে চাচ্ছি, এই মানুষটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে, 40 মিটার দূরত্ব অতিক্রম করে, এবং তার বেগ কতটুকু ছিল, 10 মিটার পার সেকেন্ড ছিল। এখানে বুঝতে হবে মানুষের ক্ষেত্রে কি কোনো ত্বরণ হচ্ছে, মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ দেওয়া নাই, এবং মানুষের গতি কিন্তু 1D গতিতে আছে। এটা তো আমাদের 2 ডাইমেনশনের গতি প্রাসের, বাট মানুষ যে দৌড়াচ্ছে এটা কিন্তু নর্মাল হচ্ছে আমাদের গতির যে সূত্রগুলো, গতি সূত্রগুলো দিয়ে করতে হচ্ছে, কারণ এ কিন্তু 1 ডাইমেনশনে সে দৌড়াচ্ছে। ওকে, 1 ডাইমেনশনে যেহেতু দৌড়াচ্ছে, আবার এটার কোনো ত্বরণও নাই, তার মানে সে অ্যাকচুয়ালি সমবেগে দৌড়াচ্ছে। এটা আশা করি বুঝতে পারছেন। এখন মানুষের ক্ষেত্রে দেখেন, মানুষের ক্ষেত্রে বেগের মান কত ছিল, ভি ছিল হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে সরণ ছিল আমাদের 40 মিটার। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সমবেগ, সমবেগ মানে হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু ভিটি, তার মানে টি ইকুয়ালস টু এস বাই ভি। এস এর মান হচ্ছে 40, ভি এর মান 10, তার মানে 4 সেকেন্ড। দেখেন বলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তার লাগে 4.39 সেকেন্ড, কিন্তু আমার মানুষটা এখান থেকে বি পয়েন্টে যেতে তার লাগে হচ্ছে কত, 4 সেকেন্ড। তার মানে মানুষটা কি এই বলের কয়েক মিলি সেকেন্ড আগে বা কয়েক সেকেন্ড আগে পৌঁছায় যাচ্ছে না, কয়েক মাইক্রো সেকেন্ড হলেও এই মানুষটা কি বলটা বি পয়েন্টে পৌঁছানোর আগেই সে দেখেন দাঁড়ায় থাকতে পারতেছে না, তার মানে মানুষটা কি করতে পারে, বলটাকে ধরতে পারবে, বলটিকে ক্যাচ করতে পারবে। কথা হচ্ছে এই টাইপ, এই ম্যাথগুলো এখানে আসলে পাশের ক্ষেত্রে আসলে সব থেকে বেশি দেয় 3 টাইপের ম্যাথ। একটা হচ্ছে ক্যাচ ধরতে পারবে নাকি, আরেকটা হচ্ছে ফুটবলে গোল হবে নাকি, ফ্রি কিক দিলে সে কি বার পোস্টের উপর দিয়ে যাবে না গোল পোস্টের ভেতর দিয়ে যাবে, আরেকটা হচ্ছে আপনি বর্ষা নিক্ষেপ করতেছেন হরিণের দিকে বা বাঘের দিকে, বর্ষাটাকে হরিণ বা বাঘকে আঘাত করবে নাকি। এবার বুঝেন এই 3 টাইপের ম্যাথে এই 3 টাইপের
একটুখানি হালকা ডিফারেন্স আছে। কেন ডিফারেন্স আছে? জাস্ট ফর প্রসেসের কারণে। কিভাবে প্রসেস? ফুটবলে গোল হচ্ছে, দেখেন ফুটবলে গোল হইতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই বার পোস্টের হাইট যতটুকু তার থেকে নিচু হাইট দিয়ে হচ্ছে বলটাকে হিট করাইতে হবে। বুঝেন, কিন্তু বলটাকে বার পোস্টের হাইট যতটুকু তার থেকে নিচু হাইটে গোল দেওয়াইতে হচ্ছে। এখানে একটা হাইট ফ্যাক্ট। ক্যাচের ক্ষেত্রে দুইটা জিনিস ফ্যাক্ট। একটা হচ্ছে বল যতটুকু টাইম ট্রাভেল করতেছে ওই টাইমের মধ্যেই যেখানে অ্যাকচুয়ালি বলটা পড়বে ওই পজিশনে আপনি দাঁড়ায় আছেন নাকি। আবার এখানে আবার মাঝে মাঝে এমন কোশ্চেন দেয় যেখানে দূরত্ব ফ্যাক্ট করে। দেখা যাচ্ছে বল আমার এই বি পয়েন্টে পড়বে, ওই টাইম ট্রাভেলের মধ্যে এই বান্দা আসলে অতটুকু ডিস্টেন্স কভার করতে পারে নাই। সো টাইমটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে দেয়, মাঝে মাঝে দূরত্বও দিতে পারে এরকম। আবার বর্ষায় নিক্ষেপ করতেছে এরকম যখন চিন্তা করেন, আপনি যখন বর্ষাটাকে নিক্ষেপ করছেন, হরিণ কি দাঁড়ায় থাকবে বলবে আসো বর্ষা আসো আমাকে মারো, এভাবে বলবে? জীবনেও না। তখন কি করবে? ও বান্দাও দৌড় দিবে। তার মানে এখানে আসলে দুইটা ফ্যাক্ট, এখানে মেজর দুইটা ফ্যাক্ট। আপনি যে বর্ষা নিক্ষেপ করছেন, এই বর্ষাটা একটা টাইমের পর্যন্ত আনুভূমিক পাল্লা দিচ্ছে, ওই পাল্লার মধ্যে আবার সে কি দূরত্ব দিচ্ছে, অর্থাৎ এখানে টাইমও আছে, পর্যায়কালও আছে, আনুভূমিক পাল্লাও আছে। সেই সাথে হরিণ যে দৌড় দিছে ওই টাইমের মধ্যে সে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, এটাও একটা ফ্যাক্ট। তার মানে তিনটা ধরন, তিনটা টাইপের তিনটা মেজর ফ্যাক্ট। এই তিনটা টাইপের তিনটা মেজর ফ্যাক্ট যদি আপনি ধরতে পারেন, তাহলে এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 10 মার্ক অ্যান্সার করা অনেক পরিমাণে ইজি। আপনার খুব বেশি টাইম লাগবে না, কারণ এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 3-এ আসলে একটাই কনসেপ্ট, আপনাদের বোর্ডে আসার মতো আসলে একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে প্রাস। এই প্রাসের মধ্যে আবার ক্ষুদ্র, অনেক বেশি পরিমাণে ক্ষুদ্র হয় 3টা থেকে 4টা, তিনটাই মেজর কনসেপ্ট, এবং এই তিনটা দিয়েই দেখবেন যে ধুমায় হচ্ছে ম্যাথ দিচ্ছে। সো এই তিনটা যদি ভালো মতো ধরতে পারেন, এবং আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে কি করতে পারেন? আপনাদের ক্ষেত্রে এখন যেহেতু খুব সামনে পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা অনেক কলেজের শেষ, এখন হচ্ছে আপনাদের নিজেদের যাচাইয়ের টাইম। আপনারা যখন ফিজিক্স করবেন, মাথায় রাখবেন এই যে কোশ্চেন ক্র্যাক করা, আমি কিন্তু আগে প্রসেসের দিকে যাই নাই। আমি কি করছি? আমি আগে চিত্র আঁকছি, সুন্দর মতো চিত্র এঁকে নিজে বুঝছি বা আপনাদেরকে বুঝাইছি যে হ্যাঁ এই উদ্দীপকে এরকম কিছু দেওয়া আছে, এরপরে আমি ফ্যাক্ট, কোশ্চেন ওয়াইজ ফ্যাক্টটাকে কাজে লাগাইছি। এটা হচ্ছে অনেক পরিমাণ বেশি ইম্পর্টেন্ট, যে ফিজিক্সে আপনি যদি ভালো করতে চান, আপনাকে আগে কোশ্চেন ক্র্যাক করা শিখতে হবে, কোশ্চেনে আসলে কি বলা আছে, দেন প্রশ্নতে আসলে কি বের করতে বলছে ওইখানে হাত দেওয়া। এবং এটার জন্য সব থেকে এখন যেহেতু টাইম কম, 26 ব্যাচের জন্য অনেক বেশি টাইম কম, 27 ব্যাচ মোটামুটি আপনারা টাইম পাচ্ছেন হাতে। সো আপনারা যেহেতু হাতে টাইম পাচ্ছেন, আপনারা এইভাবে ফিজিক্সগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। আর 26 ব্যাচের জন্য এখন আপনাদের দরকার একটা কি প্রসেস? একটা কম্প্যাক্ট প্রসেস, একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল দিয়ে আপনি মোটামুটি আপনার যে উইক জোনগুলো কাটায় উঠতে পারেন। সো এখান থেকে একটা ভালো সলিউশন হইতে পারে যে আমাদের কিউএনএ এইচএসসি সলিউশন 2.0। আমি এই ম্যাথটা অ্যাকচুয়ালি কিউএনএ থেকে বই থেকে নিয়েছি, এবং কিউএনএ বইতে সব থেকে ভালো দিক হচ্ছে এই ম্যাথটাতে আপনার এ প্লাস পাওয়ার জন্য কিরকম বেসিক দরকার, কিরকম ম্যাথ প্র্যাকটিস করা দরকার, এটা এখানে ছিল। আবার এখানে আরেকটা পার্ট হচ্ছে যে আপনি যদি পরীক্ষায় পাস করতে চান, আপনি যদি এক্সাক্ট পরীক্ষায় পাস করতে চান, তাহলে আপনাকে আসলে কিভাবে কি করতে হবে এইটা দেওয়া আছে। পরীক্ষায় এ প্লাস পেতে চান তাহলে কিভাবে কি করতে হবে এরকম দেওয়া আছে। আবার যদি পরীক্ষায় আপনি বোর্ড টপ করতে চান তাহলে কিভাবে কি করা উচিত এইটাও ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে। অর্থাৎ স্পেসিফিক 2টা থেকে 3টা শ্রেণী বিভাগে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সো আপনি চাইলে আপনার হচ্ছে বেটারমেন্টের জন্য হচ্ছে নিতে পারেন, হোয়াট এভার। সো আশা করতেছি ফিজিক্সের এই পার্টটা আপনারা ধরতে পারছেন, এবং ফিজিক্সের প্রাস যারা হচ্ছে স্কিপ করছেন, আমার মোতাবেক অবশ্যই প্রাসটা প্র্যাকটিস করা উচিত। একটা সিকিউ আসার চান্স অনেক 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 বেশি, স্পেশালি 26 ব্যাচের জন্য আপনাদের একটা চান্স অনেক বেশি প্রাস থেকে। এবং লাস্ট 7-8 বছরে যেহেতু প্রাস ছিল না, আপনাদের দেওয়ার চান্স যেহেতু অনেক বেশি, তেমনি এই প্রাস থেকে কোশ্চেন ইজি করার চান্স অনেক বেশি। সো আশা করতেছি এই ম্যাথটা আপনারা ধরতে পারছেন, বেসিকটা পিক করতে পারছেন, যেটা ইন্টারপ্রেট করতে চাচ্ছিলাম সেটা আপনারা নিতে পারছেন। সো আশা করতেছি আপনারা সবাই প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।